সময়টা ফেব্রুয়ারি 1942। কোনো এয়ার কাভার ছাড়া নর্থ আটলান্টিকের ব্ল্যাক পিট পাড়ি দিয়ে 37টি জাহাজের সমন্বয়ে গঠিত কনভয়কে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে হবে ইংল্যান্ডের লিভারপুলে। কিন্তু সেই ব্ল্যাক পিটে উৎপেতে আছে জার্মান বাহিনীর ইউবোটস। মরতে হবে না হলে মারতে হবে, এমন সমীকরণ নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকার ফ্রেচার ক্লাস ডিস্ট্রয়ার জাহাজ গ্রেহাউন্ড। তারা কি সুরক্ষিতভাবে পৌঁছাতে পারবে, নাকি জার্মান বাহিনীর ইউবোটসের আক্রমণে চিরদিনের জন্য হারিয়ে যাবে আটলান্টিকের অতলে? জানতে হলে দেখতে হবে আজকের এক্সপ্লেনেশন আটলান্টিকের শ্বাসরুদ্ধকর যুদ্ধের সিনেমা গ্রেহাউন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা পার্ল হারবারে আক্রমণ করার পর আমেরিকা পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ে। আর এই আটলান্টিক মহাসাগরের নৌপথ দখলের জন্য মিত্র শক্তি ও অক্ষ শক্তি দুই দলই মরিয়া হয়েছিল। মিত্র শক্তি ব্রিটেনের অনেক প্রয়োজনীয় মালামালি তখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হতো, তাই দেশটির জন্য আটলান্টিক রুটের বিকল্প কিছু ছিল না। আবার ইউরোপিয়ান ফ্রন্টে মার্কিনদের সেনা ও রসদ পাঠানোর জন্য আটলান্টিক সাগর পাড়ি দেওয়া ছাড়া কার্যত কোনো পথই খোলা ছিল না। কনভয়টিকে প্রোটেকশনের জন্য গ্রেহাউন্ডের পাশাপাশি ছিল আরও 3টি যুদ্ধজাহাজ, ব্রিটিশদের 2টি ডিস্ট্রয়ার জাহাজ হ্যারি এবং ইগল, আর কানাডিয়ান যুদ্ধজাহাজ ডিকি। সিনেমার শুরুতে দেখা যায় নর্থ আটলান্টিকের কালো জলরাশির বুক চিরিয়ে এগিয়ে যাচ্ছে HX-25 নামে কনভয়টি। এয়ার কাভারে থাকা PUBY ক্যাটালিনা বিমানের রেঞ্জ সীমিত হওয়ায় গ্রেহাউন্ডকে একটি গুড লাক বার্তা দিয়ে প্লেনটি বিশাল ইউটার্ন নিয়ে ফেরার পথ ধরে, আর কনভয়টি এর মধ্যে ঢুকে যায় ব্ল্যাক পিটে। ব্ল্যাক পিট দিয়ে ব্রিটেনের এয়ার সাপোর্টে যেতে সময় লাগবে কমপক্ষে 5 দিন, আর এই 5 দিন সাবমেরিনের হাত থেকে রক্ষা করার জন্য তাদের কেউই থাকবে না। এর কিছুক্ষণ পর দেখানো হয় যুদ্ধজাহাজ গ্রেহাউন্ডের ক্যাপ্টেন আর্নেস্ট ক্রাউসকে। এরপর ঘটনা চলে যায় 2 মাস আগের ফ্ল্যাশব্যাকে। আমেরিকান সান ফ্রান্সিসকোতে তখন ক্রিসমাস পার্টি চলছে। ক্রিসমাস পার্টিতে ক্যাপ্টেন আর্নেস্ট ক্রাউসের সাথে দেখা করতে আসে তারই গার্লফ্রেন্ড এভলিন। তারা নিজেদের মধ্যে ক্রিসমাস গিফট বিনিময় করে ক্রাউস তাকে প্রস্তাব দেয় তার সাথে দেওয়ার জন্য, যেন ক্যাপ্টেন সমুদ্রের বিচে দাঁড়িয়ে তাকে বিয়ের প্রস্তাব করতে পারে। কিন্তু এভলিন তার প্রস্তাব ফিরিয়ে দেয় আর বলে সে তার ফিরে আসার জন্য অপেক্ষা করবে। এখানে আমরা জানতে পারি এটিই ছিল ক্যাপ্টেনের কেরিয়ারের প্রথম মিশন। এরপর ঘটনা চলে আসে বর্তমানে। এর মধ্যে কনভয়টি 3 দিন ব্ল্যাক পিটে পাড়ি দিয়েছে। কোনো দুর্ঘটনা না ঘটলেও সকালে নাস্তার পর ব্রিজ থেকে ক্যাপ্টেনকে জানানো হয় হ্যারি এবং ইগল 2 ঘন্টা যাবৎ কনভয়ের নিজস্ব অবস্থান থেকে অনেক দূরে সরে গেছে। এরপর ক্যাপ্টেন আরও একটি দুঃসংবাদ জানতে পারে, তাদের 15 থেকে 20 মাইল রেঞ্জের মধ্যে একটি ইউবোট ট্রেস করা গেছে। তাই ক্রাউস পুরো কনভয়কে সতর্ক করে দেয় আর সব যুদ্ধজাহাজকে নিজ নিজ স্টেশনের কাছাকাছি থাকতে বলে। ডিকিকে বলে তার সোনার সিস্টেম চালু রেখে ডান দিকে যাওয়ার জন্য, আর নিজের জাহাজের রাডারকে ডানে 30 ডিগ্রি ঘুরিয়ে যুদ্ধের জন্য জাহাজের সবাইকে প্রস্তুত হতে বলে। যুদ্ধজাহাজের যে রাডার সিস্টেম থাকে তা কেবলমাত্র পানির উপরের বস্তুকে শনাক্ত করতে পারে পারফেক্ট রেঞ্জ এবং ডিরেকশন সহ। সাবমেরিন পানির নিচে থাকলে তখন তা শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় সোনার সিস্টেম। এদিকে ইগলকে গ্রেহাউন্ডের জায়গায় আসতে বলে ক্যাপ্টেন ইউবোট ধ্বংস করার জন্য সেদিকে আগাতে থাকে। গ্রেহাউন্ডের কমব্যাট পরিচালনায় থাকা চার্লিকে বলে সাবমেরিন শনাক্ত করার জন্য তার সারফেস রাডারে যেন সে নজর রাখে। এরই মধ্যে জাহাজের রাডার দ্বারা গ্রেহাউন্ড শনাক্ত করে ফেলে একটি ইউবোট তাদের থেকে 15 মাইল দূরে পানির উপরে উঠে এসেছে আর তাদের দিকে ধেয়ে আসছে। ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় গ্রেহাউন্ডকে টার্গেটের খুব কাছাকাছি নিয়ে টার্গেটকে ধ্বংস করার। ধীরে ধীরে তারা সেই সাবমেরিনের কাছে আসতে থাকে আর কমব্যাট থেকে বারবার ক্যাপ্টেনকে আপডেট করতে থাকে টার্গেট কত দূরে এবং কোন অ্যাঙ্গেলে অবস্থান করছে। কিন্তু সাবমেরিনটি তাদের 6 মাইল কাছে এসে হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায়। এখানে চার্লি বুঝতে পারে যে সাবমেরিনটি পানির গভীরে গিয়ে আকস্মিকভাবে তাদের উপরে হামলে পড়বে। জাহাজের সোনার সিস্টেম থাকার পরও তারা সাবমেরিনটিকে শনাক্ত করতে পারছিল না, কারণ তাদের যে সোনার সিস্টেম আছে তা মাত্র কেবল 1 মাইল দূরের বস্তুকে শনাক্ত করতে পারে। ক্যাপ্টেন তখন চার্লিকে বলে সাবমেরিন যে স্পিডে তাদের দিকে আগাচ্ছিল তা ক্যালকুলেশন করে সাবমেরিনের সম্ভাব্য দিক এবং কত সময় পরে তাদেরকে আক্রমণ করতে পারে সেটা যেন বের করে। চার্লি বিভিন্ন ক্যালকুলেশন করে দেখতে পায় আর কিছুক্ষণের মধ্যেই সাবমেরিনটি তাদের 1 মাইল রেঞ্জের মধ্যে চলে আসবে। আর এরই মধ্যেই তাদের সোনার ডিটেক্ট করে ফেলে সাবমেরিনটি তাদের 1 মাইল রেঞ্জের মধ্যে অবস্থান করছে। কিন্তু হুট করে সাবমেরিনটি আবার তাদের কাছ থেকে দূরে চলে যায় আর রাডার থেকে সাবমেরিনের ট্রেস হারিয়ে ফেলে। এতে ক্যাপ্টেন বুঝতে পারছিল না সাবমেরিনটি কোন দিক থেকে আক্রমণ করবে। তারপরও ক্যাপ্টেন বারবার সোনার অপারেটরের কাছ থেকে আপডেট নিচ্ছিল। কিছুক্ষণ পর আবারও সোনার সিস্টেমে সাবমেরিনটির উপস্থিতি পাওয়া যায়। সাবমেরিনটি মাত্র তাদের কাছ থেকে 1000 মিটার দূরত্ব অবস্থান করছে। ক্যাপ্টেন বুঝতে পারে সাবমেরিনটি তাদের খুব কাছে এসে তাদেরকে ধ্বংস করার প্ল্যান করছে। 500, 400, 300 মিটার করে দূরত্ব কমতে কমতে সোনার অপারেটর ডিটেক্ট করে ফেলে সাবমেরিনটি তাদের একদম নিচ দিয়ে যাচ্ছে। ক্যাপ্টেনের অর্ডারের সাথে সাথে জাহাজ ডান দিক থেকে বাম দিকে সরে বিস্ফোরকগুলো একে একে পানিতে ফেললে বিশাল বিস্ফোরণে সমুদ্রের পানি উথাল পাতাল হয়ে পড়ে।
ক্যাপ্টেন জাহাজকে ডানে সর্বোচ্চ অ্যাঙ্গেলে মোড় নিতে বলে চারদিকে নজর রাখতে থাকে সাবমেরিনের কোনো ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে কিনা। তবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোনো আলামত না পেয়ে সে ধরে নেয় তারা সাবমেরিনটিকে হিটই করতে পারেনি। কিন্তু একটু পরে দেখা যায় সাগরের পানির কিছু অংশে তেল ছড়িয়ে পড়ছে। এগুলো সেই সাবমেরিনের তেল যেটিকে ক্যাপ্টেন এবং তার টিম মিলে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই সাবমেরিন ধ্বংসের খবর শুনে সবাই আনন্দে ফেটে পড়ে, কিন্তু ক্যাপ্টেন মোটেও তাতে খুশি হয় না, কারণ এই যুদ্ধে প্রাণ হারালো 50 জনেরও বেশি মানুষ, যেটা তাকে খুবই ব্যথিত করে। তারই জাহাজের একজন অফিসার যখন বলে 50 জন জার্মান কমলো, ক্যাপ্টেন তার জবাব দেয়, হ্যাঁ 50টা আত্মাও বটে। এর মতে বোঝা যায় ক্যাপ্টেন কতটা ভালো মনের মানুষ। এরপর জাহাজের স্টাফরা এবং কনভয় থেকে একে একে ক্যাপ্টেনকে অভিনন্দন জানায়। ক্যাপ্টেন সবার উত্তর দিয়ে ডেক অফিসারকে বলে জাহাজকে কনভয়ের সামনে মাঝের কলামে নিয়ে যেতে, যাতে করে গ্রেহাউন্ড আবার সামনে থেকে কনভয়কে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেনের কাছে আবার খবর আসে কিছু দূরে ডিস্ট্রেস রকেট দেখা গেছে। ডিস্ট্রেস রকেট হলো কোনো জাহাজ বিপদে পড়লে এই রকেট আকাশে ছুড়ে, যাতে করে কাছাকাছি কোনো জাহাজ থাকলে তাদের সাহায্যের জন্য এগিয়ে যায়। ক্যাপ্টেন সাথে সাথে জাহাজের সামনে গিয়ে বাইনোকুলার নিয়ে দেখে যে একটি গ্রিক মার্চেন্ট শিপ থেকে কালো ধোঁয়া উঠছে, যাতে ছিল অনেক মূল্যবান জিনিস। জার্মান বাহিনীর সাবমেরিনের টর্পেডোর আঘাতে সেটি ডুবে যাচ্ছে। ক্যাপ্টেন সাথে সাথে কনভয়ের উদ্ধারকারী জাহাজ ক্যাডিনাকে সেখানে যেতে বলে উদ্ধার কাজের জন্য। এর মধ্যে আবার জাহাজে ক্রুরা দেখতে পায় জার্মান বাহিনীর ছোড়া একটা টর্পেডো এগিয়ে আসছে গ্রেহাউন্ডের দিকে। ক্যাপ্টেনের দক্ষতায় সেটি থেকে বেঁচে গেলেও কনভয় থেকে আবারও ক্যাপ্টেনকে জানানো হয় জার্মান সাবমেরিনগুলো কনভয়ের চারদিকে নেকড়ের মতো করে ঘিরে রেখেছে। এর থেকে ক্যাপ্টেনের ধারণা হয় যে সন্ধ্যার পর অন্ধকারে যে কোনো সময় সাবমেরিনগুলো দল বেঁধে নেকড়ের মতো করে কনভয়ের উপর হামলে পড়বে। ক্যাপ্টেন সকলকে নিজ নিজ রাডারে খেয়াল রেখে সাবধানের সাথে সামনে আগাতে বলে, আর নিজের জাহাজকে সারফেস রাডারে নজর রেখে জিগজ্যাগ প্যাটার্নে কনভয়ের সাথে যোগ দিতে বলে। এর মধ্যে একটি সাবমেরিন যখন 2.5 মাইলের মধ্যে চলে আসে তখন ক্যাপ্টেন সাথে সাথে নির্দেশ দেয় ফায়ারিংয়ের। 11 রাউন্ড গুলি করার পরও টার্গেটে কোনো হিট করতে না পারায় ক্যাপ্টেন সাথে সাথে ক্যাডিনাকে অর্ডার করে সেও যেন কনভয়ের সামনে থেকে যুদ্ধে যোগ দেয়। এর মধ্যে রাত নেমে আসায় অন্ধকারে ইউবোট শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়েছে, আর ব্রিটিশ ইয়ার কাভারে যেতে এখনও সময় লাগবে 36 ঘন্টা। সারাদিন না খেয়ে কাটার পর ক্যাপ্টেন যখনই খেতে যাবে তখনই আবারও একটি ডিস্ট্রেস রকেট দেখা যায়। অন্যদিকে 1.5 মাইল দূরে আবারও একটি ইউবোট দেখা দিলে ক্যাপ্টেন সাথে সাথে ফায়ারিং করতে বলে, কিন্তু হুট করেই তাদের কনভয়ের একটি মার্চেন্ট শিপ তাদের ফায়ারিং রেঞ্জের মধ্যে ঢুকে পড়ে। এটা দেখে ক্যাপ্টেন সাথে সাথে জাহাজকে বামে বাঁক নিতে বলে, যাতে করে দুটি শিপের মধ্যে সংঘর্ষ না হয়। দুটি জাহাজের মধ্যে কোনো রকমের সংঘর্ষ এড়িয়ে গেলেও কিছু দূরে আবারও একটি জাহাজের বিস্ফোরণ হতে দেখা যায়। এর মধ্যে পাশে ভেসে ওঠা এক জার্মান ইউবোট থেকে ব্যাপক হামলা শুরু করে দেয় গ্রেহাউন্ডের উপর। যে জাহাজ বিস্ফোরিত হয়েছিল সেটি ছিল একটি অয়েল ট্যাঙ্কার, তাই দ্রুত তেল ছড়িয়ে পড়ে সেটি বিস্ফোরিত হয়। একটু পরেই জাহাজের রাডার ক্রু জানায় ইউবোটটি পানির নিচে চলে যাচ্ছে। নিচে যাওয়ার পরও জাহাজের সোনার ক্রু সেটিকে ডিটেক্ট করতে পারে, কিন্তু পানির নিচে যাওয়া সেই ইউবোটটি একটি পিল থ্রোয়ার নামক ফেক ডিভাইস ছেড়ে দেয়। এই ডিভাইসটি সাবমেরিনের মতোই নয়েজ করতে থাকে, আর সোনার সেটিকে ভুল করে সাবমেরিন হিসেবে ডিটেক্ট করলে গ্রেহাউন্ড থেকে ফেলা বিস্ফোরকগুলো অযথায় নষ্ট হয়। সেই ইউবোটের লক্ষ্যই ছিল গ্রেহাউন্ডের বিস্ফোরকগুলোকে অযথায় নষ্ট করা, যাতে করে দরকারের সময় বিস্ফোরকগুলো না ইউজ করতে পারে। অয়েল ট্যাঙ্কারটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে ক্যাপ্টেন দেখতে পায় কিছু ক্রু মেম্বার সাগরের পানিতে ভাসছে। অন্যদিকে ক্যাডিনা থেকে মেসেজ আসে কনভয়ের পিছনের থাকা জাহাজগুলো বিপদে পড়েছে, তাদেরকে সাহায্য করার জন্য। এদিকে ক্যাপ্টেন উভয় সংকটে পড়ে যায়। ক্যাপ্টেন সেই ক্রু মেম্বারদের বাঁচানোর নির্দেশ দেয়, আর জাল ফেলে সেখান থেকে মাত্র 4 জনকে বাঁচানো সম্ভব হয়। এরই মধ্যে আবারও একজন জাহাজের ক্রু জানায় কনভয়ের পিছন থেকে আবার একটি ডিস্ট্রেস রকেট দেখা গেছে। জার্মানরা চারদিকে ঘিরে তাদের উপরে আক্রমণ শুরু করেছে। এরপর কনভয়ের পিছনের দিকের আমেরিকান সাপ্লাই শিপ সাউথল্যান্ড থেকেও বিস্ফোরণ দেখা যায়। অবশেষে সাউথল্যান্ড থেকে মাত্র 28 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এদিকে জার্মানরা গ্রেহাউন্ডের ট্রান্সমিটার হ্যাক করে গ্রেউল্ফ নামক সাবমেরিন থেকে বলে, ইতিমধ্যে তোমাদের কয়েকটি জাহাজকে শিকার করেছি, এখন তোমার বন্ধুদের তাড়া করছি, এরপর গ্রেহাউন্ডকে আমাদের শিকার বানাবো। এখন গ্রেউল্ফ খুবই ক্ষুধার্ত এই বলে হুমকি দেয়। এরই মধ্যে কনভয়ের সামনের দিকের জাহাজ ঈগল এবং ডিকি থেকে মেসেজ আসে কয়েকটি সাবমেরিন আবারও পানির উপরে উঠে আসতে দেখা গেছে। এরপরই গ্রেহাউন্ডের সামনে আরও একটি জাহাজ বিস্ফোরণ হতে দেখা যায়। জার্মান বাহিনীর ইউবোটগুলো 4 দিক থেকে আক্রমণ শুরু করে।
এর জবাবে গ্রেহাউন্ড এবং অন্যান্য ডিস্ট্রয়ার জাহাজগুলো পাল্টা ফায়ারিং শুরু করে দেয় ইউবোটসের উপর। এভাবে মাঝ আটলান্টিক সাগরে হামলা পাল্টা হামলায় সেই ভয়াল রাত পার হতে থাকে। পরের দিন সকালবেলা ব্রিটিশ এয়ার কাভারে যেতে আরও ২৬ ঘন্টা সময় লাগবে। কনভয় থেকে স্ট্যাটাস রিপোর্ট আসে গতকাল রাতে কনভয়ের 5টি জাহাজ সম্পূর্ণভাবে ডুবে গেছে আর 2টি জাহাজ খুবই ড্যামেজ হয়েছে। এর মধ্যে 110 জন নির্মমভাবে মারা গেছে। ক্যাপ্টেন এ সকল খবর শুনে অনেক হতাশার সাথে যখনই তার পুরনো দিনের কথা মনে করতে থাকে তখনই ঈগল থেকে মেসেজ আসে তারা একটি টার্গেটকে শনাক্ত করতে পেরেছে। ক্যাপ্টেন সাথে সাথে জানিয়ে দেয় তারাও আসছে তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু ক্যাপ্টেন লেফটেন্যান্ট ফিপলারের কাছ থেকে জানতে পারে তাদের কাছে ফায়ারিং রাউন্ড প্রায় শেষ। ক্যাপ্টেন তখন চার্লির কাছে জানতে চায় আর কতক্ষণ লাগবে এয়ার কাভারে যেতে। চার্লি হিসাব নিকাশ করে জানায় তাদের আরও 24 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ আরও 24 ঘন্টা নিজেদেরই লড়তে হবে এই জার্মান বাহিনীর বিরুদ্ধে। এরই মধ্যে হঠাৎই গ্রেহাউন্ডের ক্রুরা জার্মান বাহিনীর টেলিস্কোপ দেখতে পেলে সাথে সাথে ফায়ারিং শুরু করে। ডিকি গ্রেহাউন্ডের কাছাকাছি থাকায় সেও এই অ্যাটাকের সাথে যুক্ত হয়। 2 জাহাজ থেকে ইউবোটের উপর প্রচণ্ড ফায়ারিং শুরু হয়। এদিকে সাবমেরিন থেকেও ব্যাপক ফায়ারিং শুরু করা হয়। অন্য 2টি সাবমেরিন থেকে 2টি টর্পেডো ছোড়া হলে ক্যাপ্টেনের দক্ষতায় একেবারে শেষের দিকে সেটিকে কাটানো সম্ভব হয়। এদিকে ডিকির অ্যাটাকের ফলে সাবমেরিনটি পানির উপরে উঠে আসতে বাধ্য হয়। এবার সাবমেরিনটি ক্যাপ্টেনের প্লেন মতো ডিকি আর গ্রেহাউন্ডের মাঝামাঝি চলে আসে। সাবমেরিনটি ডিকির সমান্তরালে থাকায় গ্রেহাউন্ড কিছুক্ষণের জন্য ফায়ারিং অফ রাখে। অন্যদিকে ডিকি থেকে মুহুর্মুহু ফায়ারিং শুরু হয় সেই সাবমেরিনের উপর। তবে হঠাৎ করে সাবমেরিন থেকে একটি গোলা গ্রেহাউন্ডের উপরে এসে পড়লে ব্যাপক বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। এরপরই ডিকি ফায়ারিং লাইন থেকে একটু সরে গেলেই ক্যাপ্টেন সাথে সাথে ফায়ারিং এর নির্দেশ দেয়। আর এবার মুহুর্মুহু ফায়ারিং এর ফলে বড় একটা বিস্ফোরণে সাবমেরিনটি ধ্বংস হয়ে পানির নিচে তলিয়ে যায়। এরপরেই ক্যাপ্টেনের কাছে ড্যামেজ রিপোর্ট আসলে জানা যায় তাদের 3 জন ক্রু গুরুতরভাবে আহত হয়েছে আর 3 জন মারা গেছে। এই মারা যাওয়া 3 জনের মধ্যে রয়েছে ক্যাপ্টেনের প্রিয় একজন ব্যক্তি মেসমেট জর্জ ক্লিভল্যান্ড, যে কিনা সবসময় ক্যাপ্টেনকে খাবার সার্ভ করত। জাহাজের সব ক্রু মেম্বাররা সেই 3 জনের ফিউনারেলে অংশগ্রহণ করে আর তাদেরকে যথাযথ সম্মানের সাথে ফিউনারেল শেষ করে সমুদ্রের পানিতেই সমাহিত করা হয়। ফিউনারেলের শেষের দিকে কনভয়ের অন্য প্রান্ত থেকে আবারও একটি ডিস্ট্রেস রকেট দেখা যায়। ক্যাপ্টেন দেখতে পায় কিছু দূরে ঈগলে ধাও ধাও করে আগুন জ্বলছে। ঈগল থেকে জানানো হয় সাবমেরিনের আক্রমণে তাদের জাহাজ অনেকখানি ড্যামেজ হয়েছে, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে জাহাজকে সমুদ্রে ভাসিয়ে রাখার জন্য। নেক্সট ডে ফার্স্ট ওয়াচ। ব্রিটেনের এয়ার কাভারে যেতে আরও 14 ঘন্টা সময় লাগবে। ক্যাপ্টেন এবার দেখতে পায় ঈগলের অবস্থা খুবই খারাপ। তখনই ঈগলের কমান্ডার ক্যাপ্টেনের কাছে জাহাজ ছেড়ে দেওয়ার অনুমতি চায়, কারণ ঈগল যে পরিমাণে ড্যামেজ হয়েছে তাতে কোনোভাবেই ঈগলকে ভাসিয়ে রাখা সম্ভব না। ক্যাপ্টেনও জাহাজ ছেড়ে দেওয়ার অনুমতি দেয়। অনুমতি দিয়েই ক্যাপ্টেন হতাশ হয়ে পড়ে, কারণ ঈগল ডুবে যাওয়ার ব্যাপারটা পুরো কনভয়ের জন্য বিশাল বড় এক আঘাত। ক্যাপ্টেন তার জাহাজের এক্সিকিউটিভ অফিসার চার্লিকে ডেকে পাঠায়। ক্যাপ্টেন তাকে বলে তারা ঈগলকে হারিয়েছে আর হ্যারি এবং ডিকি সহ তারা নিজেরাও জ্বালানি স্বল্পতায় ভুগছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের এয়ার সাপোর্ট দরকার, না হলে পুরো কনভয়ের নিরাপত্তা খারাপ হয়ে যাবে। ক্যাপ্টেন ডিসিশন নেয় তারা রেডিও সাইলেন্স ভেঙে অ্যাডমিরালটির কাছে সাহায্য চাইবে। মেসেজটা থাকবে একটা শব্দ, হেল্প, যাতে করে জার্মানরা এত ছোট মেসেজ ধরতে না পারে। অ্যাডমিরালটির কাছে মেসেজ পাঠানোর পর ক্যাপ্টেনও ফিরতি মেসেজ পায়। মেসেজটি ডিকোড করে ক্যাপ্টেন জানতে পারে খুব শীঘ্রই তাদের সাহায্যের জন্য এয়ারক্রাফট সহ রিইনফোর্সমেন্ট পাঠানো হবে। এই মুহূর্তে রিইনফোর্সমেন্ট ছাড়া কোনোভাবেই জার্মানদের মোকাবেলা করা সম্ভব না। এদিকে জার্মান সাবমেরিন থেকে আবারও গ্রেহাউন্ডকে উস্কানিমূলক মেসেজ পাঠায়, কিন্তু ক্যাপ্টেন সেদিকে পাত্তা না দিয়ে তার সহকারীদের সাথে এয়ারফোর্সের সাথে মিলিত হওয়ার প্ল্যান করতে থাকে। নেক্সট ডে ব্রিটেনের এয়ার কাভারে যেতে এখনও 3 ঘন্টা লাগবে। ক্যাপ্টেন মেসেঞ্জারকে তার রুমে পাঠায় তার স্লিপার নিয়ে আসার জন্য। এই যুদ্ধে টানা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্যাপ্টেনের পা থেকে এখন রক্ত বের হচ্ছে। সে এই কয়েকদিন জুতা পরিবর্তন করার মতো সময়ও পায়নি। তখনই তার কাছে কমব্যাট থেকে রিপোর্ট আসে আবারও 2টি সাবমেরিন তাদের কাছাকাছি শনাক্ত করা গেছে। ক্যাপ্টেন সেগুলোকে অ্যাটাক করতে জাহাজকে সেদিকে চালাতে বলে। অন্যদিকে ডিকি থেকে গ্রেহাউন্ডকে সাপোর্ট দেওয়ার অনুমতি চাইলে ক্যাপ্টেন তাদেরকে নিজস্ব অবস্থানে থাকতে বলে। ক্যাপ্টেন তার কনভয়ের আর কোনো জাহাজের ক্ষতি হতে দিতে চায় না, তাই সিদ্ধান্ত হয় 2টি সাবমেরিনকে গ্রেহাউন্ড একাই মোকাবেলা করবে।
এদিকে আবারও জার্মান সাবমেরিন থেকে উস্কানিমূলক হুমকি আসে। এরপরেই একটি সাবমেরিন পানির উপরে দেখা যায় আর ক্যাপ্টেন সাথে সাথে তাদেরকে ফায়ারিং এর নির্দেশ দেয়। এদিকে জাহাজের সোনার অপারেটর একটি টর্পেডো ডিটেক্ট করলেও পরে দেখা যায় আরও একটি টর্পেডো অন্য প্রান্ত থেকে তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। দুটি টর্পেডো এমন অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, যাই করা হোক না কেন একটি না একটি গ্রেহাউন্ডকে হিট করবেই। ক্যাপ্টেন বুদ্ধি করে জাহাজকে সর্বোচ্চ পর্যায়ের ডান দিকে ঘুরিয়ে কোনো মতো একটি টর্পেডো কাটাতে সক্ষম হলেও অন্যটি থেকে বাঁচার জন্য নেয় ভয়ানক এক রিস্ক। ক্যাপ্টেন বলে টর্পেডো যেদিক থেকে আসছে জাহাজকে সোজা সেদিকে নিয়ে ডানের ইঞ্জিনের গতি কমিয়ে বামেরটা পূর্ণ গতিতে চালাতে। তার কথা মতো আকস্মিক মোড় নেওয়ার জন্য টর্পেডো জাহাজের নিচের অংশে অ্যাঙ্গেল ভালো না হওয়ার কারণে স্লিপ করে বেরিয়ে যায়। এই বুদ্ধিদীপ্ত ও সাহসিক সিদ্ধান্তের ফলে গ্রেহাউন্ড কোনো রকমে সেই যাত্রায় বেঁচে যায়। এবার ক্যাপ্টেন নির্দেশ দেয় সামনে থাকা সাবমেরিনের উপর অনবরত ফায়ারিংয়ের। এর মধ্যে একটি গোলা সাবমেরিনকে আঘাত করলে সেটি পানির উপরে উঠে আসতে বাধ্য হয় আর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় এবার তাকে এমবোর্ড সাইড থেকে অ্যাটাক করবে। নির্দেশ মতো জাহাজের সব কামান রেডি থাকে আর টার্গেট ডান পাশে আসা মাত্রই ব্যাপক ফায়ারিং শুরু হয়। কিছুক্ষণের মধ্যে একটি গোলা আঘাত করে সেই সাবমেরিনের মেইন ডেকে বিশাল বিস্ফোরণে সেটি সেখানেই ধ্বংস হয়ে যায়। পর মুহূর্তেই আরও একটি সাবমেরিন তাদের সামনে দেখা যায়। তবে এবার ভালো খবর হলো এই মুহূর্তে এয়ারকাভার তাদের সাথে যুক্ত হয়ে গেছে। ক্যাপ্টেন সাথে সাথে নির্দেশ দেয় এয়ারক্রাফটকে সাবমেরিনের লোকেশন দেখিয়ে দিতে ওপেন ফায়ারিং করার জন্য। লোকেশন ডিটেক্ট হওয়ার পর এয়ারক্রাফট থেকে ফেলা হয় মারাত্মক কিছু ক্যান বম। সাথে সাথে বিশাল বিস্ফোরণে ধ্বংস হয় সেই সাবমেরিনটিও। অবশেষে ক্যাপ্টেন সহ সবার মুখে স্বস্তির হাসি। এবার তারা আটলান্টিকের ব্ল্যাকপিটের ভয়ানক জার্মান সাবমেরিনের হাত থেকে মুক্ত। ক্যাপ্টেন পুরো কনভয়ের কাছে মেসেজ পাঠায় তাদের আশেপাশে আর কোনো সাবমেরিনের কন্ট্যাক্ট রিপোর্ট নেই, তারা এখন সম্পূর্ণ এয়ারকাভারে আছে, তাই এখন তাদের আর কোনো দুশ্চিন্তা নেই। ক্যাপ্টেন আর্নেস্ট ক্রাউসের সাথে এবার কমিউনিকেট হয় ব্রিটিশ ডেস্ট্রয়ার জাহাজ HMH ডায়মন্ডের ব্রিটিশ নেভির একজন উচ্চপদস্থ অফিসারের সাথে। তিনি ক্যাপ্টেনকে এই যুদ্ধ জয়ের জন্য অভিনন্দন জানায় আর এর সাথে এটা জেনে অবাক হয় যে এটাই ছিল ক্যাপ্টেন আর্নেস্ট ক্রাউসের প্রথম মিশন, যে মিশনে তার নেতৃত্বে গ্রেহাউন্ড একাই 4টা জার্মান সাবমেরিন ধ্বংস করেছে। HM ডায়মন্ড গ্রেহাউন্ডের কাছ থেকে কনভয়ের দায়িত্ব নেয় আর গ্রেহাউন্ডকে বলে হ্যারি এবং ডিকিকে নিয়ে লন্ডন ডেরি নেভাল ইয়ার্ডে চলে যাওয়ার জন্য, কারণ হ্যারি এবং ডিকি যে পরিমাণে ড্যামেজ হয়েছে তাতে তারা কনভয়ের সাথে চলার মতো অবস্থায় নেই। গ্রেহাউন্ডের সাথে হ্যারি এবং ডিকিকে নিয়ে ক্যাপ্টেন লন্ডন ডেরির দিকে যাত্রা শুরু করে। জাহাজের দায়িত্ব ডেক অফিসার কার্লিং এর কাছে বুঝিয়ে দিয়ে ক্যাপ্টেন যখনই নিজের ক্যাবিনের দিকে যাচ্ছিল তখন দেখতে পায় তাদের পাশ দিয়ে যাওয়া জাহাজের প্রত্যেকটি সৈনিক এই ভয়ঙ্কর যুদ্ধ জয়ের বিজয় উল্লাস করছে। প্রতিটি মুহূর্তে মৃত্যুর ভয় আর ভয়ানক সমুদ্র যাত্রার পর এমন বিজয় উল্লাস মুক্তির আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণে। এর মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে প্রশংসার দাবিদার। যুদ্ধের থ্রিল টিকিয়ে রাখতে মিউজিকগুলোর অবদান অনস্বীকার্য। আর ইউবোটগুলোকে ক্যামেরায় দেখানোর সময় ব্যাকগ্রাউন্ডে নেকড়ের ডাকের মতো তীব্র করুণ ভয়ঙ্কর সুরটি আরও একটি বড় প্রভাবক এই সিনেমা থ্রিলে। ক্যাপ্টেন আর্নেস্ট ক্রাউসের সাথে আপনিও যদি 1.5 ঘন্টার এই আটলান্টিক শ্বাসরুদ্ধকর অভিযানে সামিল হতে চান তাহলে সময় করে দেখে নিতে পারেন সিনেমাটি। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর এমন সব দারুণ মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হবে নেক্সট কোনো এক্সপ্লেনেশনে।